প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 9 জ্যামিতির 157 ও 58 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো দেখি, জ্যামিতিগুলো দেখি কি বলছে। তো বলছে, নিচের চিত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে চতুর্ভুজগুলোকে বৃত্তের ভিতরে সাজানো হয়েছে। চিত্রটি পর্যালোচনা করে নিচের শূন্যস্থান পূরণ করি। অর্থাৎ এখানে একটি দেখতে পাচ্ছ বৃত্ত, তার মধ্যে ট্রাপিজিয়াম, সামান্তরিক সবগুলো এখানে দেওয়া আছে। এই চিত্রটার মানে কি বোঝাচ্ছে সেটা আমাদের বিশ্লেষণ করে এই যে নিচে দেখতে পাচ্ছ, এই নিচের শূন্যস্থানগুলো আমাদের পূরণ করা লাগবে। বুঝতে পারছ? তো আমরা প্রাথমিকভাবে আগে একটু দেখি যে বৃত্তটা দ্বারা কি বোঝাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে চতুর্ভুজ, কারণ আমরা জানি যে 4টি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। সেটা যে কোনোভাবে হতে পারে, 4টি রেখা থাকলেই বা বাহু থাকলে সেটা হচ্ছে কি চতুর্ভুজ। তো চতুর্ভুজের অনেকগুলো ভাগ আছে, যেমন ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ। এই যে দেখতে পাচ্ছ, এই 5টা হচ্ছে চতুর্ভুজের ভাগ। এখন এখানে চতুর্ভুজের মধ্যে আবার কিছু কিছু চতুর্ভুজ আছে যেগুলোকে একটি নামের চাইতে অন্য নামও বলা যায়। অর্থাৎ যেমন আমি একটু যদি বলি সহজভাবে, যেমন রম্বসকে আমরা সামান্তরিক বলতে পারি, আয়তকে সামান্তরিক বলতে পারি। এই যে দেখতে পাচ্ছ যে আয়ত একটা নাম, তাই কি না? এই যে আয়ত দেখতে পাচ্ছ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, সেটা হচ্ছে আয়ত। তো আয়তকে আবার কি বলা যায়? সামান্তরিক বলা যায়। কেন সামান্তরিক বলা যায়? কারণ সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো ওই জন্য বলছে চতুর্ভুজ। চতুর্ভুজ থেকে আসছে ট্রাপিজিয়ামে, আবার ট্রাপিজিয়াম থেকে আসছে দেখো সামান্তরিক, সামান্তরিক থেকে আসছে আবার রম্বস ও আয়ত, রম্বস ও আয়ত থেকে আসছে বর্গ। এই চিত্রটার মানে হচ্ছে যে চতুর্ভুজের প্রথম ভাগে চলে আসছে এখানে ট্রাপিজিয়াম, আর ট্রাপিজিয়ামের আন্ডারে আছে দেখো এগুলো, অর্থাৎ চতুর্ভুজের আন্ডারে আছে 5টি, আর এই ট্রাপিজিয়ামের মধ্যে আছে এই 4টি। এ থেকে বোঝা যাচ্ছে যে সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ এগুলো সবগুলোই কি ট্রাপিজিয়াম বলা যায়। বুঝতে পারছ? এগুলো সবগুলোই ট্রাপিজিয়ামের অন্তর্ভুক্ত, অর্থাৎ এগুলো এক ধরনের ট্রাপিজিয়াম। কেন এগুলো ট্রাপিজিয়াম হচ্ছে? কারণ আমরা জানি ট্রাপিজিয়াম হতে গেলে ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হয়। ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হয়। আর আমরা জানি এই চতুর্ভুজগুলোর সবগুলোরই বিপরীত এক জোড়া বাহু সমান্তরাল, যার কারণে এগুলো অর্থাৎ এই 4টি চিত্র বা চতুর্ভুজই হচ্ছে ট্রাপিজিয়াম। বুঝতে পারছ? এই 5টি চিত্র হচ্ছে চতুর্ভুজ, আর এই 4টি চতুর্ভুজ হচ্ছে ট্রাপিজিয়াম। বুঝতে পারছ? তাহলে এবার দেখো সামান্তরিক, তাহলে সামান্তরিকের আন্ডারে পড়ছে আবার এই 3টা। কেন? কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো রম্বস, আয়ত, বর্গ এগুলোর কি বিপরীত বাহুগুলো সমান না এবং সমান্তরাল, তার জন্য এই 3টা হচ্ছে সামান্তরিক। আবার রম্বস আর আয়ত এই 2টা মিলা হয় বর্গ। কেন? কারণ রম্বসের 4টি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। সে অনুযায়ী বর্গেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সে অনুযায়ী রম্বসকে মডিফাই করছে। আবার বর্গেরও বিপরীত বাহু সমান্তরাল ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, আয়তেরও কোণগুলো সমকোণ, যার কারণে আয়তকেও কি করছে? ইঙ্গিত করছে, যার কারণে বর্গটা একটি রম্বস এবং আয়ত। তাহলে চিত্রটা ক্লিয়ার হয়েছে তোমরা? যে চতুর্ভুজ হচ্ছে এই 5টি মিলে এই চতুর্ভুজ, অর্থাৎ চতুর্ভুজের এগুলো কি রূপ, এবং ট্রাপিজিয়ামের মধ্যে হচ্ছে সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ 4টি হয়ে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো। আবার রম্বস, আয়ত, বর্গ 3টিকে সামান্তরিক বলতে পারবো। আবার রম্বস ও আয়তর মধ্যে বর্গ পড়ে, বর্গটাকে আমরা রম্বসও বলতে পারবো, আয়ত বলতে পারবো। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো এখন আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। আশা করি তোমরা আমার এই বুঝানো থেকে তোমরা এগুলো বুঝে গেছো, অনেকে এখন নিজে নিজে করতে পারবো। তো দেখো বলছে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে?
চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। বুঝতে পারছ? কারণ চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই তাকে বলে ট্রাপিজিয়াম। সে অনুযায়ী এটা হচ্ছে ট্রাপিজিয়াম। আমি এখানেই করে দিলাম, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এবার বলছে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ড্যাশ বলে। তাকে কি বলে? দুই জোড়া বাহু। তাহলে দুই জোড়া বাহু সমান্তরাল হলে আমরা জানি তাকে সামান্তরিক বলে। সামান্তরিক, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা বলতে পারো আয়ত কেন হলো না? আয়তেরও তো বিপরীত বাহুগুলো বা দুই জোড়া বিপরীত বাহু সমান, তাই না? কিন্তু আয়ত হতে হলে তার চারটি কোণে কি হতে হবে? সমকোণ হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি হতে হবে। কিন্তু এখানে শুধু বলেছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, যার কারণে এটা সামান্তরিক, ঠিক আছে। আর আয়ত হতে হলে অবশ্যই তার চারটি কোণকে সমকোণ হতে হবে। এবার বলছে যে সামান্তরিকের চারটি বাহুই সমান তাকে কি বলে বলো তো? যে সামান্তরিকের, এখানে আমরা দেখলাম যে সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ, তিনটা হচ্ছে সামান্তরিক। তার মধ্যে রম্বস আর বর্গ এই তিনটারই চারটি বাহু সমান, কিন্তু আয়তের সমান না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ছোট বড় আছে। তাহলে এই অনুযায়ী আমাদের এখানে বর্গ হবে না হয় রম্বস হবে, তাই না? তাহলে কি দেব? কিন্তু এখানে বর্গ হবে না, এখানে কি হবে? রম্বস হবে। কেন রম্বস হবে? কারণ বর্গ হতে হলেও এই আয়তের মতো কোণগুলো সমকোণ হতে হবে। কারণ আয়ত এবং বর্গ এই দুইটারই তোমার চারটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। যদি থাকে বলে তাহলে সেটা আয়ত বা বর্গ হবে, না হয় হবে না। এখানে যেহেতু কোণের কথা বলে নাই, শুধু বলেছে যে সামান্তরিকের চারটি বাহু সমান তাকে, তাহলে এখানে রম্বস হবে। বুঝতে পারছো? রম্বস হবে। যে সামান্তরিকের চারটি কোণই সমকোণ তাকে ড্যাশ বলে। এবার বলেছে দেখো, যে সামান্তরিকের চারটি কোণই সমকোণ তাকে বলে, এবার বর্গ হবে, কারণ চারটি কোণ বলেছে। সামান্তরিক কেন হলো না? কারণ সামান্তরিকের কোণগুলো সমকোণ না, একটি কোণও সমকোণ নাই, যার কারণে এখানে কি হলো? রম্বস হলো না, এখানে হলো বর্গ। তাহলে বুঝতে পারছ, যদি চারটি বাহুই সমান বলে তাহলে রম্বস, আর যদি চারটি কোণই সমান বলে তাহলে বর্গ। যদি এমন থাকে যে চারটি বাহু এবং চারটি কোণই সমান, তখন আবার বর্গ হবে। বুঝতে পারছ? যদি দুটোই একসাথে বলে যে চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তখন কিন্তু বর্গ দিবে। আর এভাবে যদি থাকে শুধু বাহুর কথা বলে তাহলে রম্বস, আর কোণের কথা বললে বর্গ, ঠিক আছে। এই যে চারটি কোণই সমকোণ, তাহলে বর্গ। এবার বলছে রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে, রম্বসের যদি একটি কোণ সমকোণ হয়, তাহলে দেখো আমরা কি কোথাও দেখেছি রম্বস বা আয়ত? এখানে চিত্রগুলো দেখো তো, দেখো এটা হচ্ছে রম্বস, ঠিক আছে। এটাও কিন্তু বর্গ, কিন্তু রম্বসের মধ্যে দিয়ে রেখেছে, কারণ বললাম কি যে বর্গ একটি রম্বস, কারণ এরও চারটি বাহু সমান। কিন্তু এখানে বলেছে রম্বসের একটি কোণ সমকোণ হলে, তো একটি কোণ সমকোণ, এখানে সামান্তরিকের কি কোনো কোণ সমকোণ আছে? নাই। কারণ সমকোণ হতে গেলে আমরা জানি কি একেবারে সোজাসুজি এমন হতে হয়, ঠিক আছে। তাহলে এটা সমকোণ হয়, এমন কি রম্বসে আছে? নাই। কিন্তু বর্গে দেখো আছে। তো আমরা দেখতে পাচ্ছি বর্গ, যদি আমি একটা তুলনা করি যে এই কোণটা হচ্ছে দেখো 4 কোণা আছে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো একটি কোণ যেহেতু আমাদের বলেছে সমকোণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্গের একটি কোণ কি সমকোণ না? চারটি কোণই সমকোণ, কিন্তু একটি কোণ যেহেতু সমকোণ বলেছে আর রম্বস বলেছে, তো এই রম্বসের মধ্যে তো এই দুটো আমরা চিত্র দেখতে পাচ্ছি। এখানে তো একটি কোনো সমকোণ নাই, আর এখানে আছে, ঠিক আছে। তার মানে কি আমরা এখানে লিখতে পারবো রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গ বলে। বুঝতে পারছ? যদি রম্বসের একটি কোণ সমকোণ হয় তাহলে সেটাও হচ্ছে বর্গ। আশা করি বুঝছো। এবার বলছে আয়ত ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি কোণই কি হবে? সমান না, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে কি বললাম? যে আয়ত ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি কোণই কি সমকোণ, ঠিক আছে। চারটি বাহু সমান দেবা না, সমকোণ দিবা, কারণ আয়ত বর্গের মধ্যে মিল হলো চারটি কোণই তাদের কি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি।
এবার বলছে রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি বাহুই পরস্পর কি সমান। রম্বস ও বর্গের কি চারটি বাহুই সমান না পরস্পর, তাহলে এটা হবে রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি বাহুর দৈর্ঘ্য দিবা। চারটি বাহুই পরস্পর সমান না লিখে চারটি বাহুর দৈর্ঘ্য সমান দিবা, ঠিক আছে। এই রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। এবার বলছে রম্বস বর্গ ও আয়ত এদের সবগুলোই হলো এক ধরনের। এই যে এখানে দেখো আমি কি বলেছি, রম্বস আয়ত বর্গ কোনটাতে যাচ্ছে, এই যে দেখো সামান্তরিক, তাই না। সামান্তরিকের মধ্যে আমি প্রথমে আলোচনা করি, তার মানে রম্বস বর্গ এবং আয়ত এদের সবগুলোই হলো এক ধরনের কি সামান্তরিক, বুঝছো, এক ধরনের সামান্তরিক। এবার হচ্ছে আয়ত বর্গ রম্বস হলো এক ধরনের ট্রাপিজিয়াম, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া ড্যাশ বাহু আছে। তার মানে কি এদের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে। তাহলে কি বললাম, আয়ত বর্গ ও রম্বস হলো এক ধরনের ট্রাপিজিয়াম, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া বিপরীত সমান্তরাল বাহু আছে। বুঝতে পারছ, আয়তবর্গ রম্বস হলো এক ধরনের ট্রাপিজিয়াম, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া বিপরীত সমান্তরাল বাহু আছে। ঠিক আছে, আশা করি বুঝছো। এবার চলো পরবর্তী পৃষ্ঠায় যাই। তো এই পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এখানেও শূন্যস্থান দেওয়া আছে। তো আমি শূন্যস্থানগুলো আগে লিখে নিই, তারপর তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তাহলে সময়টাও কম লাগবে। তো দেখো আমি এখানে শূন্যস্থানগুলো আগে পূরণ করে নিলাম, এখন তোমাদের আমি বুঝিয়ে দিই। তোমরা পূর্বের পৃষ্ঠায় যে শূন্যস্থানগুলো করলা এগুলোই শূন্যস্থান, একটু আলাদা। ওখানে যেগুলো শূন্যস্থান ছিল ফাঁকা ঘরে বসেছি সেগুলো এখানে দেওয়া আছে, আর ওখানে যেগুলো দেওয়া ছিল এখানে শূন্যস্থান করেছে। ঠিক আছে, তো দেখো এখানে চতুর্ভুজ থেকে দেখতে পাচ্ছি আমরা চলে আসছে পরস্পর আবারও এই যে ট্রাপিজিয়াম সামান্তরিক ভাগগুলো চলে আসছে সেই বৃত্তের মতোই পুরো পৃষ্ঠার। সামান্তরিকের মধ্যে আয়ত রম্বসের মধ্যে বর্গ। ঠিক আছে, তাহলে এখানে বলেছে একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। কারণ আমরা জানি যে ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান, আর এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল মানে তাকে ট্রাপিজিয়াম বলে। তাই বলছে একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান হয়। এবার চলে আসছে সামান্তরিক। তাহলে সামান্তরিকের আমরা সংজ্ঞা কি জানি, বিপরীত বাহুগুলো সমান পরস্পর সমান, তাই না। তাই এখানে বলছে একটি ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে যদি দুই জোড়া বিপরীত বাহুই পরস্পর সমান্তরাল হয়। ট্রাপিজিয়াম হচ্ছে এক জোড়া বাহু আর সামান্তরিকের হচ্ছে দুই জোড়া বাহু। কি কঠিন কি এগুলো? কঠিন না, একবারই কিন্তু ইজি। এবার বলছে একটি সামান্তরিককে আয়ত বলা যাবে। আয়ত কখন বলা যাবে? তখনই বলা যাবে যদি এর চারটি কোণই সমকোণ হয়। কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আয়তেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। কিন্তু সামান্তরিকের দেখো একটি কোণ সমকোণ না, কিন্তু আয়তের চারটি কোণই হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাই একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি চারটি কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। বুঝতে পারছ? তাহলে রম্বসকে কি বলবো? একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। কারণ এটা হচ্ছে সামান্তরিক, কিন্তু সামান্তরিকের কি এখানে চারটি বাহু সমান আছে? নাই। তো রম্বসের কিন্তু চারটি বাহু সমান, আর রম্বসও আমরা জানি একটি সামান্তরিক দেখতে পাচ্ছি। তাই বলছে একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, এবার বলছে একটি আয়তকে বর্গ বলা যাবে যদি চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আয়তকে বর্গ কখন বলা যাবে? যদি চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। কারণ এই যে এখানে দেখাচ্ছে, দেখো যে আয়তের আমরা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এটা সমান, এটা সমান, অর্থাৎ চারটি বাহু সমান। আয়তেরও চারটি কোণ সমকোণ, বর্গেরও চারটি কোণ সমকোণ, তাই না? একই রকম, কিন্তু কিছু না বৈশিষ্ট্য তো আলাদা থাকা লাগবে, তাই না? তাই বলছে যে
আয়তকে বর্গ বলা যাবে তখনই যদি তার 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এই যে এই আয়তটা যখন আমাদের ছোট হতে 4টি বাহু সমান হয়ে যাবে তখন সেটা কি হবে? বর্গ হবে। বুঝতে পারছ? কারণ বলে দিলাম কোণগুলো সমকোণ, এরও কোণগুলো সমকোণ, এরও বিপরীত বাহু সমান ও সমান্তরাল, কিন্তু এর 4টি বাহু সমান নয়, বর্গের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাই একটা আয়তকে বর্গ বলা যাবে যদি 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এবার 6 নম্বর বলছে একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি 4টি কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। কারণ এই যে দেখো এটা রম্বস, রম্বসের 4টি বাহু সমান, এরও 4টি বাহু সমান, কিন্তু রম্বসের বিপরীত কোণগুলো সমান, কিন্তু একটি কোণও কি সমকোণ আছে? নাই, কিন্তু এর 4টি কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাই একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি 4টি কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। কি বুঝতে পারছ? আশা করি যে তোমরা এই 157 এবং 58 পৃষ্ঠার এই শূন্যস্থানগুলোতে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। তো এখানে তোমরা যা দেখতে পাচ্ছ চতুর্ভুজ এবং চতুর্ভুজের ভাগগুলো, এগুলো সবগুলোই আমার কিন্তু চিত্র সহকারে এঁকে এবং বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলে যদি প্লেলিস্টে যাও, প্লেলিস্টে একসাথে দেখবা যে নবম অধ্যায়ের এই অঙ্কগুলো করে দেওয়া আছে। ঠিক আছে? অর্থাৎ জ্যামিতিগুলো এঁকে এবং বৈশিষ্ট্য সহকারে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। যদি এখান থেকে কিছু উপকৃত হয়ে থাকো অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।